সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই দ্বন্দ্ব সমাসের বাকি শ্রেণীবিন্যাস নিয়ে কথা বলবো। যেমন 11 নম্বরটি হচ্ছে দুটো বিশেষণ যোগে, অর্থাৎ এখানে দুইটা বিশেষণ পদ যুক্ত হয়ে তোমার দ্বন্দ্ব সমাস হবে। যেমন ভালো, মন্দ, কম, বেশি, আসল, নকল ইত্যাদি। তো এখানে দেখো, ভালো একটা বিশেষণ, মন্দ একটা বিশেষণ। এটা একটু বোঝার চেষ্টা করে দেখো যে ভালো ছেলেরা সময়ের কাজ সময়ে করে। তো দেখো, এখানে ভালোটা কিন্তু ছেলেরা শব্দটিকে মডিফাই বা বিশেষিত করতেছে। তো এখানে তোমার ছেলেরা কিন্তু মূলত একটি বিশেষ্য পদ, যেহেতু বিশেষ্য পদটাকে বিশেষিত করলো ভালো, তাই ভালো হবে একটি বিশেষণ পদ। আবার দেখো, মন্দ ছেলেরা বাড়ির কাজ জমা দিতে দেরি করে। ঠিক আছে, তো খেয়াল করে এখানে তোমার এই মন্দ ছেলেরা দ্বারা আমরা কি বুঝাচ্ছি, যে খারাপ ছেলে। এখানে ছেলেরা যে বিশেষ্য শব্দটা, সেই বিশেষ্য শব্দকে তোমার বিশেষায়িত করলো বা বিশেষিত করলো হচ্ছে মন্দ, তাই মন্দ হবে এখানে বিশেষণ। তো ভালো একটা বিশেষণ, মন্দ একটা বিশেষণ। যখন এরকম দুইটা বিশেষণ একসাথে হবে, হয়ে গেল ভালো মন্দ, যেটি একটি সমস্ত পদ। আর যেহেতু এখানে সমস্ত পদটি ভালো মন্দ দুইটি বিশেষণ যুক্ত হয়ে হয়েছে, তো এটাকে আমরা বলবো বিশেষণ বিশেষণ দ্বন্দ্ব বা দুটো বিশেষণ যোগে দ্বন্দ্ব। তো এরকম একই প্রক্রিয়ায় আসল ও নকল দুটি বিশেষণ শব্দ মিলে আসল নকল হয়েছে। কম ও বেশি মিলে কম বেশি হয়েছে, যেখানে কম একটা বিশেষণ শব্দ, বেশি একটি বিশেষণ শব্দ। 12 নম্বর প্রকার ব্যক্তি হচ্ছে তোমার এক শেষ দ্বন্দ্ব। ঠিক আছে, এক শেষ দেখো, শেষে একটি। এটা দ্বারা বুঝেছি যে এই দ্বন্দ্ব সমাসে অনেকগুলো সমস্ত পদ থাকবে। সরি, ভুল বললাম, এই দ্বন্দ্ব সমাসে অনেকগুলো সমসমান পদ থাকবে, কিন্তু আমরা যখন সমস্ত পদ তৈরি হবে তখন সেই সমসমান পদের একটাকেও আমরা দেখব না, আমরা সম্পূর্ণ নতুন একটি শব্দ দেখব। তবে নতুন যে শব্দ বা সমস্ত পদটি দেখব, সেটিতে কিন্তু আমার সমসমান পদের প্রতিটিরই অর্থের প্রাধান্য থাকবে। ঠিক আছে, সংজ্ঞা লিখেছি যে দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে সমসমান পদগুলোর কোনো অস্তিত্ব থাকে না, তাকে একশেষ দ্বন্দ্ব বলে। যেমন দেখো, তুমি ও আমি, আমরা, আমরা বললে কিন্তু তুমি কেউ বুঝায়, আমি কেউ বুঝাই। আবার দেখো, সে ও তুমি, তোমরা, তো তোমরা বললে তোমাকেও বুঝাবে, সে কেউ মানে অন্য একজনকেও বুঝাবে। আবার দেখো, সে, তুমি ও আমি, আমরা, আমরা বললে কিন্তু সে, তুমি, আমি এই তিনজনকে কিন্তু এখানে বুঝাচ্ছে, অর্থাৎ এখানে প্রতিটি পদেরই অর্থের কিন্তু প্রাধান্য রয়েছে। আবার দেখো, জায়া ও পতি, দম্পতি, এখানে দেখো জায়া শব্দটি মানে হচ্ছে পত্নী বা স্ত্রী। ঠিক আছে, তো দম্পতি বললে কিন্তু আমরা পতি পত্নী বা পতি জায়া দুজনকে বুঝাইয়া থাকি। ঠিক আছে, অর্থাৎ এখানে দম্পতি শব্দটিতে জায়া ও পতির কোনোটিরই ঠিক সেরকম অস্তিত্ব পাওয়া যায় না, তবে এখানে তোমার এই জায়া ও পতি দুইটা অর্থেরই প্রাধান্য থেকে যায়। আমি দেখো নিচে লিখেছি যে একশেষ দ্বন্দ্ব সমাস গঠিত হয় পরপদ অনুসারে। ঠিক আছে, দেখো আমি যখন উদাহরণগুলো বলতেছিলাম, তুমিও আমি থেকে আমরা লিখলাম, তখন কিন্তু আমরাটা আসছে আমি থেকে সাহায্য নিয়ে। আবার দেখো, সেও তুমি মিলে লিখলাম তোমরা, এখানে তোমরাও কিন্তু আসছে তুমি থেকে। আবার দেখো, সে, তুমি, আমি, এখানে পরপদ হচ্ছে আমি, এই আমি থেকে কিন্তু আমরা আসতেছে। ঠিক আছে, মানে পরপদের অনুসারেই আমরা সমস্ত পদটা এখানে লিখছি। 13 নম্বরটি হচ্ছে তোমার বহুপদী দ্বন্দ্ব। ঠিক আছে, এখানে যেটি হবে সেটা হচ্ছে গিয়ে 3 বা তার থেকে বেশি পদ যুক্ত হয়ে একটা সমাস হবে। ঠিক আছে, যদি 3 বা ততোধিক পদ যোগে কোনো সমাস হয় বা সমাস নিষ্পন্ন পদ তৈরি হয়, তাহলে সেটাকে বলা হবে বহুপদী দ্বন্দ্ব সমাস। যেমন সাহেব, বিবি ও গোলাম মিলে হচ্ছে সাহেব, বিবি, গোলাম। ঠিক আছে, তো এখানে দেখো সাহেব, বিবি, গোলামে কিন্তু 3টি পদ রয়েছে, এবং সাহেব, বিবি, গোলাম দ্বারা সাহেব, বিবি ও গোলাম তিনজনকেই বোঝানো হয়। 14তে বলা আছে দেখো, অলোক বা অলপ দ্বন্দ্ব সমাস। আজ থেকে সবসময় মনে রাখবা, অলোক শব্দটি মানে হচ্ছে তোমার অলপ, আর অলপ মানে হচ্ছে লোপ পায় না। এখানে লোপ পায় না বলতে বোঝাচ্ছে বিভক্তি লোপ পায় না। ঠিক আছে, যেখানে তুমি অলোক সমাস পাবা, তাহলে বুঝবা যে সেই সমাসে সমসমান পদের বিভক্তি লোপ পায়নি বা বিভক্তি বাদ যায়নি। ঠিক আছে, যেমন লিখলাম যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর বিভক্তি লোপ পায় না, তাকে অলোক দ্বন্দ্ব সমাস বলে। যেমন ঘরেও বাইরে হচ্ছে ঘরে বাইরে, ঘরে বাইরে বললে ঘরেও বুঝায়, বাইরেও বুঝায়। এখানে খেয়াল করো, ঘর শব্দটির সাথে কিন্তু এই বিভক্তি ছিল, আবার বাইরেও কিন্তু এই বিভক্তি ছিল। সেই এই বিভক্তিগুলা কিন্তু আমার এই সমস্ত পদেও কন্টিনিউ হয়েছে, এই বিভক্তিগুলা বাদ যায় নাই। ঘরের যে বিভক্তি সেটা দেখে এখানে অক্ষত রয়ে গেছে। যেহেতু আমরা এখানে সমস্ত পদে সমসম পদের বিভক্তিগুলো লোপ পাইনি, তাই এটাকে বলা হবে অলুক সমাস বা অলপ
দ্বন্দ্ব সমাস। একটা কথা দেখো, বিশেষ করে লিখে রাখলাম, তোমরা তো অনেক সময় আবার মানে এই বিভক্তি লোপ পাই না বললাম দেখে মুখস্থ করে ফেলতে পারো যে স্যার আমি এই ছেলে মেয়ে এখানে দেখেন স্যার লয়ের সাথে এই বিভক্তি আছে, অন্তঃস্থের সাথে এই বিভক্তি আছে, এই দুটো কিন্তু লোপ পায় নাই, এটা কি স্যার অলুক দ্বন্দ্ব হবে না? ঠিক আছে, এরকম প্রশ্ন আমি একবার ফেস করছিলাম, তাই এবার লিখেই রাখছি যে ছেলে মেয়ে এটা অলুক দ্বন্দ্ব না, কারণ এখানে ছেলের আর মেয়ের একারগুলো লাস্টের বিভক্তি না, এগুলা মেইন শব্দের অংশ। ঠিক আছে, তো এরকম আবার পাল্লাই পরে তোমরা এই ছেলে মেয়েকে অলুক দ্বন্দ্ব লিখো না। এখানে ছেলে মেয়ে তোমার একটি তোমার সাধারণ দ্বন্দ্ব সমাস। তো সাধারণ দ্বন্দ্ব সমাস যেহেতু বললাম, আমরা এরপরে সাধারণ দ্বন্দ্ব সমাস নিয়ে কথা বলি। যে সকল দ্বন্দ্ব সমাসকে অন্য কোনো দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত করা যায় না তাকে সাধারণ দ্বন্দ্ব বলে। ঠিক আছে, অর্থাৎ আমাদের বেশ কিছু দ্বন্দ্ব সমাস দেখা যাবে যে আমরা একটু আগে যে ভাগগুলো পড়লাম সেই ভাগগুলো কোনোটাই ফালানো যাবে না, তখন সেগুলোকে আমরা সাধারণ দ্বন্দ্ব সমাসে অন্তর্ভুক্ত বলবো। যেমন নবী ও রাসুল, নবী রাসুল, গরু ও ছাগল, গরু ছাগল। তো দেখো গরু ছাগল তো তুমি সমার্থকও বলতে পারবে না, আবার গরু ছাগল তুমি মিলনার্থকও বলা যাবে না, একে আবার তুমি চাইলে ইয়াও বলতে পারবে না যে ওই কি বলে তোমার প্রায় সমার্থক শব্দযোগ্য বলতে পারবে না, কারণ গরু ছাগল দিয়ে কোনো সমার্থক না। আবার সমার্থক শব্দযোগ্য বলা যাবে না, মানে কোনোভাবেই তোমার বলতে পারবে না। ঠিক আছে, তাই এগুলোকে সাধারণ দ্বন্দ্বেই রাখতে হবে। 16 নম্বর দেখো যেটি, সেটা হচ্ছে তোমার নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস। তো বুঝতেই পারছো, নিপাতন মানে যারে কোনো নিয়মের মধ্যে ফালানো যায় না, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে সাধারণ নিয়মকানুন না মাইনা যে দ্বন্দ্ব সমাস হবে সেটাই নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস। যেমন দেখো অহ ও নিশা হইল অহরনিশ। তো এখানে অহ মানে দিবা, নিশা মানে রাত্রি, অহর্নিশ মানে তোমার কিন্তু দিন রাত্রি দুইটাকে একত্রে বুঝায়। বা দেখো অহের বিসর্গর গেল গা, নিশার আকার গেল গা, এখানে আবার রেফ চলে আসতেছে কোন জায়গা থেকে। তো নিয়ম কানুন কিছুই মানে নেই। ঠিক আছে, নিয়ম কানুন না মানে এখানে সমাস হয়েছে, তাই এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস। আবার দেখো দিবা ও রাত্রি, দিবা রাত্র। তো দিবা রাত্র বলে দিনও বুঝায় রাতও বুঝায়, তা দিবা রাত্রি দুটাই বুঝায়, কিন্তু এখানে কই থেকে যেন রাত্রির রসিকা চলে গেছে গা, মানে কোনো নিয়ম কারণ সে মানতেছে না, ইচ্ছা মতো রসিকা উঠাই দিচ্ছে, আকার থাকলে আকার নিয়ে আসতেছে বা আকার উঠাই দিচ্ছে, বা তোমার রেফ নিয়ে আসতেছে কই থেকে ধইরা বিসর্গ নাই করে ফেলতেছে। ঠিক আছে, এরকম কোনো নিয়ম কারণ মানে না যে সমাজগুলো দ্বন্দ্ব সমাজগুলো, সেগুলাই হচ্ছে নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব সমাস। 17 দেখো, এটা দুটো বিশেষযোগ্য দ্বন্দ্ব সমাস। অবশ্যই যে দুটো বিশেষযোগ্য তা না, একাধিক বিশেষযোগ্য হইতে পারে। তো যেমন রবি ও শশী, রবি শশী, রবি মানে হচ্ছে সূর্য, শশী মানে হচ্ছে চাঁদ। তো রবি শশী দ্বারা তোমার কিন্তু আসলে সূর্য চাঁদ দুটাকেই বোঝানো হয়। তো এখানে রবি হচ্ছে বিশেষ্য পদ, শশী হচ্ছে বিশেষ্য পদ। তো রবি শশী তোমার হচ্ছে এমন একটা দ্বন্দ্ব সমাস যেটি দুটি বিশেষযোগে তৈরি হয়েছে। আমরা চাইলে কিন্তু আগে গরু ছাগলটাকেও, যেটাকে আমরা সাধারণ দ্বন্দ্ব বললাম, সেটাকেও কিন্তু আমরা চাইলে এই দুটো বিশেষযোগে দ্বন্দ্বের ভিতরে রাখতে পারি। ঠিক আছে, মানে এক পদে এক দ্বন্দ্বের সমস্যা উদাহরণ দিলাম বলে আরেক জায়গায় দেওয়া যাবে না, এরকম করে নিয়ম আসলে বাংলা গ্রামারে নাই বা ব্যাকরণে নাই। এক একজনের কাছে এক একভাবে ভালো লাগছে, এক একজন সমাজটাকে এক একভাবে তারা শ্রেণী বিভাগ করছে। তো কেউ তোমার বলছে হচ্ছে সাধারণ দ্বন্দ্ব, কেউ বলছে তোমার দুটো বিশেষযোগ্য দ্বন্দ্ব। ঠিক আছে, দুইটাই কারেক্ট বা দুইটাই ঠিক। 18 বললাম হচ্ছে বিকল্প দ্বন্দ্ব। ঠিক আছে, বিকল্প। তো বিকল্প তোমার হচ্ছে কি, যেমন মনে করো যে কি হতে পারে, যেমন ধরো আমি যদি এখন তোমাদের বাংলা দ্বিতীয় পত্র না পড়াই, তোমরা কিন্তু আসলে কি করবে, তোমরা আসলে তখন অন্য একজন বাংলা দ্বিতীয় পত্রের শিক্ষক খুঁজে নিবে। ঠিক আছে, মানে আমার বিকল্প হিসেবে তোমরা কিন্তু অন্য কাউকে ঠিকই খুঁজে নিবে, যার মাধ্যমে তোমরা চাইবে বাংলা দ্বিতীয় পত্রটি শিখতে। ঠিক আছে, তো এখানে তোমার দেখো যে আমার পরিবর্তে অন্য যে কাজটা করলো, আমার পরিবর্তে অন্য যে তোমার বাংলা দ্বিতীয় পত্র পড়াইলো, সেই তোমার কিন্তু হচ্ছে গিয়ে বিকল্প ব্যক্তি। বা মনে করো তুমি চা বানাইলা, চায়ে মনে করো চিনি দিতে যাচ্ছ, চিনি বাসায় নাই, তাই কি করলা, চিনির পরিবর্তে একটু মধু দিয়ে দিলা। ঠিক আছে, তো চিনি চা হয়ে গেল মধু চা, কিন্তু সেখানে তোমার কিন্তু যে চায়ের মিষ্টির ব্যাপারটা সেটা কিন্তু তোমার আগের মতো না পেলেও মোটামুটি কিন্তু পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এখানে চিনির বিকল্প তোমার হচ্ছে মধু। তো যেই দ্বন্দ্ব সমাসের পূর্বপদ ও পরপদের অর্থ বিকল্প হিসেবে গৃহীত হয় সেটাকে বলে বিকল্প দ্বন্দ্ব সমাস। যেমন হার বা জিত, হার জিত। ঠিক আছে, যদি হার জিতে ব্যাস বাক্যটা হয় হার বা জিত, মানে হার বলি না যে হার জিত খেলতে থাকবে, মানে তোমার হচ্ছে হয় খেলায় হারবে নাইলে জিতবে, মানে হয় হার নাইলে জিত, যে কোনো একটা হবে। ঠিক আছে, মানে হারের বিকল্প জিত বা জিতের বিকল্প হচ্ছে হার। তাহলে হার আর জিতের মধ্যে বিকল্প সম্পর্ক, তাই হার দুই শব্দটা তোমার কিন্তু বিকল্প দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আবার দেখো 19 কিংবা 20। ঠিক আছে, মানে 19 অথবা 20 একটা হইলেই চলবে, 19 20।
বললাম যে কারো বয়স হচ্ছে 19-20, এই কথাটা মানে হচ্ছে তার বয়স হয় 19 হবে নাহলে 20 হবে, দুইটা যে কোনো একটা। 19 হইলে 20 হবে না, 20 হইলে কিন্তু 19 হবে না। এখানে 19-এর বিকল্প 20, 20-এর বিকল্প হচ্ছে 19, তাই 19-20 হচ্ছে তোমার বিকল্প দ্বন্দ্ব। এরপর যেটা করলাম সেটা হচ্ছে এই বাংলা একাডেমির যে আমি প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ দেখাইলাম, আচ্ছা আমি নামটা ভুল লিখছি, বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ হবে। সেই প্রমিত বাংলা ভাষা ব্যাকরণ বইয়ে দ্বন্দ্ব সমাসকে দুই ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সমসঙ্গী দ্বন্দ্ব সমাস, আর একটা হচ্ছে বিষমসঙ্গী বা বিপরীতের দ্বন্দ্ব সমাস। এই দুইটা আসলে কিছুই না, আমরা এতকাল যে দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ পড়তেছিলাম সেগুলারই একটা সংক্ষিপ্ত রূপ। তো সমসঙ্গী মানে সমান সঙ্গী, অর্থাৎ যেখানে একই ধরনের অর্থ বা অনুষঙ্গযুক্ত একাধিক শব্দের বন্ধন ঘটে সেটাই সমসঙ্গী দ্বন্দ্ব সমাস। মানে আমরা যে মিলনার্থক দ্বন্দ্ব সমাস বললাম বা সমার্থক দ্বন্দ্ব সমাস পড়লাম বা প্রায় সমার্থক বা সহচর প্রায় সমার্থক বা সহচর দ্বন্দ্ব সমাস পড়লাম, সে সবগুলোকে একবারই বাংলা একাডেমির এই ব্যাকরণ বইটি বলতেছে সমসঙ্গী দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, যেমন জ্বালা যন্ত্রণা, কান্না কাটি বাপ বেটা। তো জ্বালা যন্ত্রণা তো বুঝতে পারছো দুটো একই শব্দ অর্থ, কান্নাকাটি তো বুঝতে পারতেছে একই অর্থ মোটামুটি, বাপ বেটাটা বুঝলা যে মিলনার্থক এখানে সম্পর্ক রয়েছে। আর বিষময় সঙ্গী বা বিপরীতের দ্বন্দ্ব হচ্ছে গিয়ে যেখানে পাশাপাশি দুটো শব্দ অর্থের দিক থেকে ভিন্ন। আমি অর্থে লিখে রাখছি দেখি, তো আসলে এখন রাত 1:30 বাজে, ঠিক আছে, রাত 1:30টায় ভিডিও বানাচ্ছি, লিখছিলাম যখন তখনও 12টা 12:30 বাজে, রাতের বেলা তো তাই একটু ভুল হয় বানান। তো যেখানে পাশাপাশি দুটি শব্দ অর্থের দিক দিয়ে ভিন্ন সেটাকে বলা হবে বিষময় সঙ্গী বা বিপরীত দ্বন্দ্ব সমাস। অর্থাৎ এখানে যে সমস্ত পদের দুটি শব্দ আমরা দেখব সেই দুটি শব্দে এক অন্যের থেকে অর্থের দিক থেকে ভিন্ন হবে, যেটাকে আমরা আগের বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বা বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের সাথে মিলাতে পারি। উদাহরণ হচ্ছে রোদ বৃষ্টি, হাসি কান্না ইত্যাদি। তো দেখতে পারতেছো রোদ আর বৃষ্টির মধ্যে বিপরীত সম্পর্ক বা দুটো অর্থ আলাদা, হাসি কান্নার দুইটা বিপরীত সম্পর্ক বা দুইটা অর্থ কিন্তু আলাদা। তো এই ছিল 20টা প্রকারভেদ। ও আরও অনেক প্রকারভেদ আছে, আমি চাচ্ছি না আর বলতে, কারণ তোমরা বুঝতে পারছো এর মধ্যেই ভিডিও দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছো। তো এখন দেখো দ্বন্দ্ব সমাস সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয় বলি, এই জ্ঞাতব্য বিষয়গুলা একটু জানলে তোমাদের হেল্প হবে। এক হচ্ছে দ্বন্দ্ব সমাসে সাধারণত, দেখো আমি সাধারণত বলতেছি তার মানে সব সময় না, সাধারণত স্ত্রীবাচক শব্দটি সমস্ত পদে পূর্বে বসে। যেমন মা বাপ সীতারাম, তো মা বাপের মধ্যে মাটা আগে বাপটা পরে বসলো, কারণ মাটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আবার সীতারাম, রামের ওয়াইফ হচ্ছে সীতা, রামের স্ত্রী সীতা, তাই সীতা আগে রাম পরে। তবে এই নিয়ম যে সবসময় খাটবে তা না, এর ব্যতিক্রমও ঘটবে। যেমন জিন পরি স্বামী স্ত্রী, মানে আমরা নর্মালি যে সচরাচর শব্দগুলো বলি সেই শব্দগুলো তার নর্মালি যেভাবে বললে ভালো হয় সেটাই রাখা ভালো। তবে যদি কখন তোমার কাছে দুটি শব্দ আসে তুমি যেটা বুঝতে পারতেছো না কোনটা আগে বা কোনটা পরে হবে, সেই ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দটি আগে লেখাটাই তোমার জন্য উত্তম। দ্বিতীয় নিয়মটি বলতেছি যে দ্বন্দ্ব সমাসে অপেক্ষাকৃত সম্মানিত শব্দ পূর্বে বসে, অর্থাৎ দুইটা শব্দের মধ্যে যে শব্দ দ্বারা একদম সম্মানিত একটু বেশি সম্মানিত ব্যক্তিকে বোঝাচ্ছে সে তাকে আগে লিখতে হয়। যেমন দেখো গুরু শিষ্য, তো গুরু শিষ্যের মধ্যে গুরু তো একটু সম্মানের, ঠিক আছে, তাই গুরুটা আগে শিষ্যটা পরে। প্রভু ভৃত্য, তো প্রভু তো একটু বেশি উপরের র্যাঙ্কের বা একটু উপরের লেভেলের, তাই প্রভু আগে ভৃত্য পরে। দেবদত্তের মধ্যে দত্ত তোমার হচ্ছে খারাপ, দেব হচ্ছে ভালো, তাই দেব আগে দত্ত পরে। রাজা প্রজার ক্ষেত্রে প্রজার থেকে রাজা সম্মানের বেশি, তাই রাজা আগে প্রজা পরে। তো একটা মজার কোয়েশ্চেন, এটা আমি প্রায় ফেস করি, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাসের নাম দ্বন্দ্ব সমাস কেন? ঠিক আছে, কেনই দিল দ্বন্দ্ব সমাস, অন্য কিছু কেন দিল না সেটা একটু জানি চলো। এই দ্বন্দ্ব শব্দের ব্যুৎপত্তি হচ্ছে দ্বি যোগ দ্বি, অর্থাৎ দ্বি এর সাথে দ্বি যুক্ত করলে দ্বন্দ্ব হয়। তো এখানে দ্বি মানে কিন্তু আসলে মানে দ্বি যোগ দ্বি দ্বারা বুঝতে পারতেছি যে দ্বন্দ্ব সমাসে কিন্তু আমার দুইটা একই জিনিস মিলে দ্বন্দ্ব সমাস হয়েছে। এবং দেখো এখানে দয়ের নিচে ব, দয়ের নিচে কিন্তু ব আছে। তো এই জিনিসগুলো ইঙ্গিত দেয় যে এই দ্বন্দ্ব শব্দটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে যদি আমাদের অর্থগতভাবে এটা কলহ বা বিরোধ বোঝায়, কিন্তু ব্যাকরণগত দিক থেকে বা ব্যুৎপত্তিগত দিক থেকে এটি বোঝাচ্ছে যে দ্বন্দ্বের মধ্যে সবারই মিলন ঘটে। এখানে দেখো এই দি আর দি দুইটা একই শব্দ মিলে দ্বন্দ্ব হচ্ছে, যেখানে দয়ের নিচে ব থাকে দয়ের নিচে ব থাকে, ঠিক আছে, নটাকে তোমরা ধরতে পারো যে দুইটার মধ্যে মানে মিল করার জন্য সে এখানে অবস্থান নিয়েছে। তো মজার বিষয় দেখো তোমার এই দিটাকে যদি আমি পূর্বপদ ধরি আর সেকেন্ড দিকে যদি আমি পরপদ ধরি, সেখানে পূর্বপদ পরপদ দুইটা অর্থেরই কিন্তু আমার প্রাধান্য থাকে দ্বন্দ্বতে।
ঠিক আছে, এরকম ব্যুৎপত্তিগত দিক থেকে চিন্তা করলে আসলে দ্বন্দ্ব সমাসটি নামকরণ করাটা আমার কাছে সার্থকই মনে হয়। তো আমি তোমাদের কিছু বারিকাজ দিই দ্বন্দ্ব সমাস থেকে। যেমন রাত্রিনদ্বীপ, ঠিক আছে, এই রাত্রিনদ্বীপ শব্দটির ব্যাস বাক্য তোমরা খুঁজে আমাকে জানাবে। সেকেন্ড তোমার হচ্ছে সমাসের দ্বন্দ্ব সমাস সম্পর্কে তোমার পাঠ্যপুস্তকে যা কিছু আছে সব কিছু বুঝে বুঝে পড়বে। আর এই ভিডিওতে আমি যা তোমাদের বুঝাইলাম বা পড়াইলাম সেগুলোর লেখাগুলা সুন্দর করে নোট করে রাখবে, এবং এমন জায়গায় নোট করবে বা বই এমন সুন্দর করে লিখে রাখবে যেন সারা জীবন তোমার কাজে লাগে। ঠিক আছে, এই কথাটি বলতেছে এই কারণে তোমার সমাজ থেকে তোমাকে প্রতি পদে পদে ফেস করতে হবে। ঠিক আছে, এই যদি তোমরা এখন নোট করে রাখো দেখা যাবে আজ থেকে প্রায় তোমার 8-9 বছর পরে সেটি কাজে দিচ্ছে। আর আরেকটি কাজ হচ্ছে তোমার যদি সুযোগ থাকে তোমরা সমাস নিয়ে আরও বেশি জানার চেষ্টা করবে। যদি তোমরা নতুন কোনো তথ্য পাও সেই তথ্যগুলো আমাকে জানাবে। সবাই ভালো থেকো। পরবর্তী ভিডিওতে আমরা কর্মধারী সমাস নিয়ে কথা বলার চেষ্টা করব।